This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্দেশখালী অষ্টাদশ লোকসভার অন্যতম চর্চিত এলাকা, যা শুরু থেকেই ছিল শিরোনামে। শুরুটা হয়েছিল রেশন দুর্নীতির তদন্ত দিয়ে। 5ই জানুয়ারি ইডি পৌঁছে গিয়েছিল তৃণমূল নেতা শেখ শাহজাহানের ডেরায়। তারপরেই কেঁচো খুঁড়তে কেউটে ইডির ওপর হামলা, শাহজাহান নিয়ে উত্তাল রাজনীতি। মাসখানেক বাদে পাকে এলেন শাহজাহান। ততদিনে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ বাংলার ভোটে সবচেয়ে বড় ইস্যু হয়ে গেছে। आज ममता दीदी की सरकार में हमारी बहन बेटियां सुरक्षित नहीं है। संदेशखाली की घटनाओं ने पूरे देश और दुनिया को दहला दिया। एक संदेश मिला, छोटा से संदेश करके, वो भी उसको बनाना है, प्यार करके बनाया। সন্দেশখালী বনাম লক্ষ্মীর ভান্ডার। প্রথম দফার ভোট শুরু হয়েছিল এই বিতর্ককে সঙ্গে নিয়েই, কিন্তু তখনই রাজনীতির বোমা বিস্ফোরণ। আগামী সপ্তাহ শুরু হতে চলেছে, আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে, নিশ্চিন্ত থাকুন। কার বিরুদ্ধে বোমা পড়াবি? সাজিয়ে গুজিয়ে বোমা। মনে রাখবে, ওপরের দিকে থুতু ফেললে থুতুটা নিজের গায়ে লাগে। নিজেই বলেছে বোমা ফাটাবো। কি বোমা? না 26,000 টিচারের চাকরি কে নিয়েছেন, এটা গর্বের। তবে কি এসএসসি রাই শুভেন্দু অধিকারীর বোমা? শাসক শিবির যখন এই ন্যারেটিভে শান দিচ্ছে, তখনই ফের বোমা। সত্যিকারের বারুদ, বিদেশি অস্ত্রের ভান্ডার। সন্দেশখালী ফের শিরোনামে। দেখুন, কোনো রকম গৌরচন্দ্রিমা করার আর কোনো অবকাশ নেই। এবার যা বলতে হবে সরাসরি এবং সোজাসুজি প্রশ্নটা করে ফেলছি। 1971-এর পর ফের একবার কি আমরা একটা মহাসমরের মুখোমুখি? বাংলা ফের কি একবার যুদ্ধে নামছে, অথবা যুদ্ধক্ষেত্র হতে চলেছে? আর উই ইন দ্য স্টেট অফ ওয়ার? এই প্রশ্ন কিন্তু করতে হচ্ছে তার কারণ আজকে সন্দেশখালীর আগোরাটিতে আজ বিকেলে যে দৃশ্যটা দেখলাম, মল্লিকপাড়া খালি করে দেওয়া হলো। সেই 2008-এর ছবিটা একবার মনে করুন। সেই যেদিন মুম্বাই হামলা হয়েছিল, নারিমান পয়েন্টের সেই ছাদে পর একের পর এক কমান্ডো নামছেন, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, এনএসজির কমান্ডোরা, একদম অত্যাধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে। ঠিক সেরকম ছবি তো আমরা দেখলাম বাংলায়, সন্দেশখালীতে। আমরা তো দেখলাম যে ওই এনএসজি কমান্ডোরা একদম যুদ্ধের পুরো সাজ, কালো পোশাক, সিরিয়াস মুখ চোখ, তারা ঘিরে ফেললেন পুরো এলাকাটা, পুরো জায়গাটাকে তারা নিজেদের কবজায় নিয়ে নিলেন। এবং তারপর সন্দেশখালীর বেতাজ বাদশাহ, বাঘ, আপাতত যিনি খাঁচায় মানে জেলে, শেখ শাহজাহান, তার ঘনিষ্ঠ এক তৃণমূল নেতার বাড়িতে তারা হানা দিলেন, তার বাড়ির মেঝে খুঁড়লেন। এবং মেঝের থেকে কী বেরোলো? খোঁড়ার পরে অত্যাধুনিক বিদেশি অস্ত্র এবং বিস্ফোরক। ঠিক শুনেছেন, বিস্ফোরক। আমরা তার সঙ্গে চারপাশটা ঘুরে কি দেখলাম সেই অত্যাধুনিক মাইন্ড ডিটেক্টর রোবট নেমেছে, চারপাশে খুঁজে বেড়াচ্ছে বিস্ফোরক। এগুলো তো বাংলায় আমরা দেখিনি। এমন অবস্থা বাংলায়, এত বিস্ফোরক, এমন একটা পরিস্থিতি যে এনএসজিকে নামতে হচ্ছে, এমন একটা অবস্থা যখন এই মাইন্ড ডিটেক্টর রোবটকে নামতে হচ্ছে, যে রোবট এখানে না কাশ্মীরে বেশি কাজে আসে, অথবা প্রবল যদি একটা বড় কোনো সন্ত্রাসবাদী হামলা হয় বা কোথাও যদি এরকম চারপাশে বিস্ফোরক ছড়ানো থাকে, তাহলে নামে। যে জিনিসগুলো উদ্ধার হয়েছে সেই জিনিসগুলো তো ওই পঞ্চায়েত ভোটের কাজে লাগার মতো না। তার মানে নিশ্চয়ই
পঞ্চায়েত ভোটের সময় থেকে কিছু উদ্বৃত্ত জিনিসপত্র পড়ে থাকা, এরকমভাবে ব্যাপারটা দেখা যাবে না? অথবা এই জিনিসগুলো, এগুলো তো লোকসভা ভোটেও দেখার দরকার নেই। সেখানে তো শান্তিপূর্ণভাবে এখন অবধি যা ভোট হয়েছে, হয়তো দক্ষিণবঙ্গে ভোটটা যায়নি, কিন্তু উত্তরবঙ্গে আজকে প্রথম 2 দফার যে ভোট হওয়া সে তো হয়ে গেল। মোটামুটি যদি ওই দিনের শুরুটা কিছুটা ইঙ্গিতবাহী হয়, ওই কুচবিহার ছাড়া বিশেষ কিছু হয়নি। যেটুকুনি হয়েছে তাতেও তো এই অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কাজে লাগার বা এই বিস্ফোরক কাজে লাগার কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। তাহলে বাংলার বুকে এই অস্ত্রশস্ত্র, এই বিস্ফোরক কিসের জন্য রাখা হয়েছিল? এই প্রশ্নটা কিন্তু ভাবাচ্ছে। ন্যাশনাল সিকিউরিটি গার্ড সন্দেশখালীতে এনএসজি। স্থানীয় মানুষেরা জানাচ্ছিলেন যে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র রয়েছে, বোমা নিষ্ক্রিয় সংক্রান্ত সেই সমস্ত যে সমস্ত ডিভাইস ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজির কাছে রয়েছে, সেই সমস্ত ডিভাইস এক এক করে গাড়িতে নামানো হয়েছে। জঙ্গি হানার ক্ষেত্রে যেভাবে বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়, সেইভাবে দেখা যাচ্ছে যে রোবট উদ্ধার করলো বিস্ফোরক। দেখুন, আজকে তো দ্বিতীয় দফার ভোট ছিল। এই উত্তরবঙ্গে বসে আছি সেই জন্যে। সারাদিন এখানে যে যে জায়গাগুলোয় ভোট হয়েছিল তার মধ্যে অন্তত একটা কেন্দ্রের আপাদমস্তক ঘুরে দেখার সুযোগ পেয়েছি, আর বাকিগুলোর কাছাকাছি গেছি বা সেখানকার খবর আমাদের এই উত্তরবঙ্গ স্টুডিওতে এসছে। এখানে বসেই পুরো জিনিসটা দেখছিলাম। বিশ্বাস করুন, একটা সময় জোলো লাগছিল, পানসে লাগছিল, এবং মনে হচ্ছিল যে ভোটটা তো এখানে নয়, ভোটটা কি তাহলে শুধু দক্ষিণবঙ্গেই হচ্ছে? তার কারণ যা খবর এসছিল, যা বোঝা যাচ্ছিল, সন্দেশখালী তো একটা বিরাট যুদ্ধক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। এবং তাতে কারা নামছে? এনএসজি কমান্ডোরা। এনএসজি তাদের 3টে শাখা আছে, তার মধ্যে একটা শাখা মানে এই এলিট ফোর্স তো এমনিতেই বুঝতেই পারছেন বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া কাজের লাগে না, এবং যে ক্ষেত্রে নামে তখন বুঝতে হয় যে একটা চরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার তাদের যে 3টে শাখা, তার মধ্যে একটা শাখা হচ্ছে বম্ব ডিসপোজাল অ্যান্ড ডিটেকশন স্কোয়াড। এই স্কোয়াড তারা মানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহ বিশেষভাবে প্রশিক্ষিত, যাতে তারা যে কোনো জায়গার বিস্ফোরক বা বোমা সেগুলো উদ্ধার করতে পারে এবং সেগুলোকে নিষ্ক্রিয় করতে পারে। সেই বম্ব ডিসপোজালস অ্যান্ড ডিটেকশন স্কোয়াড তারা সন্দেশখালীতে নেমেছে। ভেবে দেখুন, এনএসজির এই যারা এই সমস্ত কাজগুলো করে, তারা ওই বললাম এরকম বিশেষভাবে তারা শুধু যে প্রশিক্ষিত তা না, এনএসজির নিজস্ব যে একটা ডেটা সেন্টার রয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের বিস্ফোরকের যাবতীয় তথ্য থাকে, জমা থাকে। যে কোনো জায়গায়, কোনো বিশেষ বিশেষ জায়গায় যদি কোনো বিস্ফোরক পাওয়া যায়, সেটা কী ধরনের বিস্ফোরক, তার মারণ ক্ষমতা কতটা, এবং সেটা কিভাবে নিষ্ক্রিয় করা যায়, সেটা কিন্তু এই ডেটা সেন্টারের মাধ্যমে এনএসজির বিশেষজ্ঞরা তারা স্থির করে দেন, এবং বহু ক্ষেত্রে তারা নিজেরা কাজে নামেন। এক্ষেত্রে যেরকম নেমেছিলেন, এই রকম একটা এলিট বাহিনী কাজে নেমেছিলেন। অবশ্য তারা এর আগে যখন খাগড়াগড় বিস্ফোরণ হয়েছিল, তখনও তারা তো কাজে নেমেছিলেন। তারা একইভাবে বর্ধমান শহরের ওই বাদশাহী রোড থেকে বিপুল পরিমাণ আইইডি উদ্ধার করে সেই দামোদরের চরে নিয়ে গিয়ে সেগুলোকে নিষ্ক্রিয় করেছিলেন। এগুলো আমরা দেখেছিলাম। কিন্তু এখন যেভাবে গোটা ব্যাপারটা হলো, শুধু তো বিশেষজ্ঞ না, তার সাথে এই এলিট কমান্ডো এবং মানে আবু তালেব মোল্লা, সন্দেশখালীর ওই নেতা, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ, তার বাড়িতে নিশ্চয়ই কিছু আছে, এরকম একটা সুনির্দিষ্ট তথ্য ছিল। তার বাড়িতে হানা দিল এই এলিট স্কোয়াড। এবং সঙ্গে ওই বলছিলাম না, মাইন্ড ডিটেক্টর রোবট,
এই রোবট একটা মানে অত্যাশ্চর্য জিনিস, এগুলো সচরাচর যেখানে সেখানে ব্যবহৃত হয় না। ওই বলছিলাম এগুলো লাদাখ বা লাইন অফ কন্ট্রোলে ব্যবহার হয়, যেখানে ওই আমাদের প্রতিপক্ষরা পাকিস্তানের মতো আমাদের বিশাল বিশাল ভরসাযোগ্য আর কি, যারা আমাদের প্রতিবেশী আর কি, আমাদের বিশেষ শুভানুধ্যায়ী, তারা আমাদের সেনাদের জন্য বিভিন্ন জায়গায় মাইন পুঁতে রাখে। সেই মাইন যাতে বোঝা যায় তার জন্য এই রোবটগুলোকে ব্যবহার করা হয়। এই রোবটগুলো মানে 113 কেজি ওজন, 36 কেজি ভার বহন করতে পারে, 6টা ক্যামেরা আছে এবং 2 রকমের লেজার লাইট রয়েছে। তারা বিভিন্ন জিনিস খতিয়ে দেখে প্রতি মুহূর্তে এবং ভিডিও রেকর্ড করতে থাকে। সবথেকে বড় কথা, এক্সরে আই আছে, যে কোনো জিনিসকে এক্সরে করে দেখে যাচাই করে নেয় এরা মুহূর্তে। এই এবং 360 ডিগ্রি ঘুরতে ঘুরতেই গোটা ব্যাপারটা হয়। অর্থাৎ একটা 3D ইমেজ তৈরি করে তারা ওই ডেটা সেন্টারে পাঠায়, সেখান থেকে গোটা বিষয়টা সিদ্ধান্ত নেওয়া হয় যে কী ধরনের বিস্ফোরক ওখানে রয়েছে এবং তার মাধ্যমে কি হতে পারে। এই যে এতগুলো কথা বললাম না, এগুলো সব টেকনিক্যাল টার্ম। এই টেকনিক্যাল টার্মগুলো কেন বলছি তার কারণ বাংলায় একটা মানে প্রত্যন্ত জায়গায় যেখানে নর্মাল রাজনৈতিক গণ্ডগোল হয়, সেখানে একজন রাজনৈতিক নেতার বাড়িতে তার মেঝে ফুঁড়ে এই সমস্ত জিনিসপত্র পাওয়া গেছে এবং আরও এমন কিছু পাওয়ার নির্দিষ্ট কিছু তথ্য নিশ্চয়ই ছিল, যার জন্য এরকম রোবটকে ব্যবহার করতে হচ্ছে, মাইন্ড ডিটেক্টর রোবটকে ব্যবহার করতে হচ্ছে, যেটা সচরাচর ওই কাশ্মীর, লাদাখ এই সমস্ত জায়গায় ব্যবহার হয়। এবং সব থেকে মানে কি বলবো, এটা ভাবতেও আশ্চর্য লাগছে, কাশ্মীরে এখন ওই ডাল লেকের ধারে কার রেসিং হয়, আর আমাদের এখানে এখন মাইন্ড ডিটেক্টর রোবট নামে। তাও কি আমাদের রাজ্য, এমন একটা রাজ্য যেটাকে শাসক দল মনে করে এবং তারা তথ্য প্রমাণ দিয়ে বলে আর কি, যেটা দেশের নিরাপত্তম রাজ্য, সেই রাজ্যে এই রকম একটা ঘটনা, এত অস্ত্রশস্ত্র, এত বিস্ফোরক, তাহলে এটাও কি সাজানো ঘটনা? এই সাজানো ঘটনার তথ্য তো আমরা শুনতে অভ্যস্ত। এক্ষেত্রে একটা এরকম তথ্য খাড়া করার চেষ্টা হয়েছিল, কিন্তু সে তথ্য খাড়া করে তো থেমে থাকা যাচ্ছে না, কারণ এই তথ্যটা খাড়া করলে তখন তো এই প্রশ্নটা উঠছে যে সত্যি যদি কেউ ওই সব গুজে রেখে দিয়ে আসে আর কি, সাজিয়ে দিয়ে থাকে, সাজালো কি করে? এই জিনিসপত্র নিয়ে গিয়ে একজনের বাড়িতে ঢুকে এত কিছু সাজানো হলো, পুলিশ কিচ্ছু টের পেল না। এত বছর ধরে শেখ শাহজাহানের বিরুদ্ধে যে পুঞ্জীভূত ক্ষোভ, সেটা তো একদিনে হয়নি, আস্তে আস্তে জমা হয়েছে, সেটাও টের পায়নি। এত বড় দুর্নীতি হয়েছিল আমাদের চারপাশে নিয়োগ নিয়ে, যার জেরে এই এত প্রায় 26,000 শিক্ষক, যেটা আর কি মানে কেটে কুটে দাঁড়ায় হচ্ছে 22,000-এর মতো, তারা কর্মহীন। এই রকম একটা মানে ধারাবাহিকতা, কোনো খবর না পাওয়ার, সেটা কি এক্ষেত্রেও বর্তমান? কোনো খবরই কি পাচ্ছে না পুলিশ? এটা তো ভয়ানক বিপদের বিষয়। এবং পুলিশ যদি এই প্রশ্নগুলোর উত্তরটা না দিতে পারে, তাহলে এই সাজানো তত্ত্বটা কী করে খাটবে বলুন তো? কারণ সাজানো তত্ত্ব, পুলিশের অকর্মণ্যতা সবই তো পাশাপাশি হাঁটছে। এই প্রশ্নটা শুধু আমরা না, আর কে তুলেছেন জানেন? তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, তার কথাতেও কিন্তু এই সংশয়টা উঠে আসছে, এড়াতে পারছেন না। পুলিশ কেন কিছু জানতে পারলো না? এনএসজি নামানো নাটকীয়তা তৈরি করার জন্য, ভোটকে প্রভাবিত করার জন্য এনএসজি নামানো হচ্ছে এই সন্দেশখালী ইস্যুটাকে অক্সিজেন দেওয়ার জন্য। অস্ত্র কারায় রেখে গেল সেটাও দেখতে হবে, এবং এই নাটকীয়তা কারা করতে চায়, এই চক্রান্তের পেছনে তারাই আছে সেটাও দেখতে হবে। কিন্তু অস্ত্র যদি ঢুকে থাকে, পুলিশের ইন্টেলিজেন্স কি করছিল সেটাও আলোচনার মধ্যে থাকবে। হ্যাঁ, আমরা রাত্রিবেলা আমি আর শুভেন্দু অধিকারী গেছিলাম পিঠে বোঝা নিয়ে, গিয়ে দিলীপ ঘোষ গর্ত করে রেখেছিল আগে থেকে, রাহুল সিনহা টর্চ ধরেছিলেন, আর শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদার করে একটি করে অস্ত্র গিয়ে ওখানে লুকিয়ে রেখেছিল, আর ওটা পাশ থেকে লুকিয়ে রেখেছিল কুণাল ঘোষ। সেই বলেছে, পুলিশ জানলো না, সেটা তো তাদেরকে বলা উচিত। তাদের এই অপদার্থতা কেন এই অপদার্থতা যে পুলিশ জানতে পারে না?